Hello everyone, welcome to the official YouTube channel of Zenith Academy. আমি শান্তনু স্যার। আজকের ভিডিওতে আমি গ্রামারের যে ক্লাসটা আগের দিন করিয়েছিলাম, তো তোমরা অনেকেই কমেন্টে বলছো যে স্যার আরো কিছু কোয়েশ্চেন দিন। তো সেই জন্য আমি এটার সেকেন্ড পার্টটা করছি। হয়তো থার্ড পার্টটাও করতে হবে। তো আপাতত আমি সেকেন্ড পার্টে মানে আজকের ভিডিওতে আরো কিছু গ্রামার রিলেটেড কোয়েশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব, যেগুলো তোমাদের ইন্টারভিউ ডেমো দুটোতেই জিজ্ঞেস করা হতে পারে। ঠিক আছে, তো ভিডিও স্টার্ট করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে তোমরা তো শেয়ার করবে, কমেন্ট করছো, আমারও খুব ভালো লাগছে সেই জন্য ভিডিও বানাতে। যতটুকু সময় আমি পাচ্ছি আমার ক্লাসের ফাঁকে আমি ভিডিও বানাচ্ছি। রেগুলার হয়তো আমি এভাবে বানাতে পারি না, কারণ তোমাদের আগেই বলেছি আমার ক্লাসের চাপ থাকে। কিন্তু আমি এসএলএসটি ছাড়াও ক্লার্কশিপ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা ডব্লিউবিসিএস এই রিলেটেডও ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করি। তো তোমাদের যদি কোনো ভাই বোন বা কোনো রিলেটিভ কিংবা তোমরাও যদি পরীক্ষা দাও, তো সেই ভিডিওগুলো তোমরা কাইন্ডলি একটু দেখবে, আর পারলে একটু শেয়ার করবে। স্পেশালি ক্লার্কশিপ মেন্সের যে ভিডিওগুলো আমি আপলোড করছি, ইংলিশ এবং বেঙ্গলি দুটোর ভিডিওই আপলোড হচ্ছে, তো সেগুলো কাইন্ডলি একটু তোমার পরিচিত যারা পরীক্ষা দিচ্ছে তাদের সঙ্গে শেয়ার করবে। তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করতে পারো, তাহলে সবাই জানতে পারবে। আর একটা রিকোয়েস্ট তোমাদের সবাইকে, ভিডিও যখন তোমরা দেখছো যদি ভালো লাগে কমেন্টের বক্সের পাশেই দেখবে হাইপ অপশন থাকে, পারলে একটু হাইপ দিয়ে দিও, তাহলে ভিডিওগুলো আরো অনেকের কাছে পৌঁছাবে। ঠিক আছে, তো চলো আমরা আজকের ভিডিওটা স্টার্ট করি। তো ফার্স্ট একটাই কথা বলবো, গ্রামার থেকে যে প্রশ্নগুলো আসবে সেইগুলো কিন্তু শুধুমাত্র ডেফিনিশন রিলেটেড হবে না, মানে এগুলো কিন্তু তোমার কনসেপচুয়াল কোয়েশ্চেনও আসতে পারে, তোমাকে এক্সাম্পল দিয়ে জিজ্ঞেস করতে পারে। আর যদি কোনো কোয়েশ্চেন তোমার মনে হয় যে এক্সপ্লেন করতে তোমার হয়তো চক ডাস্টারের প্রয়োজন হবে, মানে বোর্ড ইউজ করতে হবে, ইন দ্যাট কেস তোমরা কিন্তু একটু এক্সামিনার মানে ইন্টারভিউয়ারের থেকে পারমিশন নিয়ে নেবে যে স্যার আমি এটা মুখে বলে হয়তো বোঝাতে পারবো না, কিন্তু আমি যদি বোর্ড ওয়ার্ক করে ব্যাপারটাকে বোঝাতে পারবো, সেই পারমিশন কিন্তু নিয়ে নেবে। কারণ অনেক কোয়েশ্চেনই এমন থাকে যেগুলো হয়তো মুখে বলে বোঝানো যায় না, গ্রামারের কোয়েশ্চেনের কথা বলছে, তো সেক্ষেত্রে তোমার চক ডাস্টার বা বোর্ডের প্রয়োজন হতে পারে। তো সেটা তোমরা কিন্তু একটুখানি পারমিশন নিয়ে নেবে। তো চলো আজকে আমরা দেখি আরো কিছু কোয়েশ্চেন। তো প্রথমে দেখো আমি কিছু কোয়েশ্চেন তোমাদের বলছি যেখান থেকে প্রশ্ন করা হতে পারে, কনসেপচুয়াল কোয়েশ্চেন। যেমন নাউন থেকে আমি আগের দিন বেশ কিছু কোয়েশ্চেন বলেছিলাম, ওগুলো নিয়ে আমি আর রিপিট করছি না, আর আমি কিছু লিখেও দিচ্ছি না, তোমরা একটু শুনলেই বুঝতে পারবে। তো প্রথমে দেখো নাউন থেকে যেরকম তোমাদের একটা প্রশ্ন খুব কমন আসতে পারে যে আমরা নাউনকে কিভাবে তার ক্যাটেগরিগুলোকে চেঞ্জ করতে পারি। যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, এই যে নাউনগুলো তো আছে, তো এগুলো আমরা সবাই জানি। কিন্তু তোমাকে এরকম প্রশ্ন করতে পারে যে আচ্ছা বলুন তো, কমন নাউনকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কিভাবে ইউজ করব। একটা কমন নাউন সেটাকে আমি অ্যাবস্ট্রাক্ট নাউন বানাবো, কিভাবে আমরা লিখবো, একটা এক্সাম্পল দিই। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে মাই ফাদার ইজ আ ডক্টর, তাহলে এখানে ফাদার কি, ফাদার একটা কমন নাউন, কাউন্টেবল নাউন। কিন্তু আমি যদি বলি যে সিইং দ্য মিজারেবল কন্ডিশন অফ দ্য চাইল্ড, দ্য ফাদার ইন হিম স্টার্টেড ক্রাইং, তাহলে দেখো এখানে দ্য ফাদার ইন হিম, তার মধ্যে যে বাবা আছে, তার মধ্যে বাবা আছে মানে কি, এখানে তো বাবা নয়, তার যে ফাদারলি ফিলিং, পিতৃ সত্তা যেটা, সেটাকে বোঝানো হচ্ছে, তখন কিন্তু এটা আবার তোমার কালেকটিভ নাউন হয়ে যাবে। ঠিক সেরকম আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে আবার কমন নাউন, প্রপার নাউন ভাবে ইউজ করতে পারি। সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে ডেফিনেট আর্টিকেল বসলে তখন সেটা আবার কমন নাউন হিসেবে আমরা ট্রিট করি। যেমন দ্য ক্লেভারনেস অফ দ্য বয়, তো এখানে কিন্তু পার্টিকুলার বয়টার ক্লেভারনেস বলছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা কমন নাউন হতে পারে। আবার এরকম যদি বলি যে ফরচুন স্মাইল, দেখো ফরচুন স্মাইল, তাহলে এই যে ফরচুন, ফরচুন একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু যখনই আমি এটাকে পার্সনিফাই করছি তখন কিন্তু সেটা প্রপার নাউন হয়ে যাবে। ডেথ, ফরচুন, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আছে, এগুলোকে যখনই পার্সনিফাই করা হয় তখন দেখবে এগুলোকে ক্যাপিটালে লেখা হয়। ঠিক আছে, ডেথের ডি কিংবা ফরচুনের এফ, এগুলো সব ক্যাপিটালে লেখা হয়, তখন কিন্তু এগুলোকে আমরা সবই বলবো তোমার প্রপার নাউন। ঠিক সেরকম প্রপার নাউনকে আমরা কমন নাউন হিসেবে ইউজ করতে পারি। যেমন হি ইজ দ্য শেক্সপিয়ার অফ দ্য ক্লাস, দ্য শেক্সপিয়ার, আমরা সাধারণত প্রপার নাউনটাকে ডেফিনেট আর্টিকেল ইউজ করি না,
কোনগুলোর ক্ষেত্রে করি? যেগুলি ইউনিক, যেমন দ্য তাজমহল, দ্য কুতুব মিনার, দ্য গঙ্গা, দ্য গীতা, এগুলোর আগে আমরা ডেফিনেট আর্টিকেল ইউজ করি। কিন্তু এমনি আমাদের যে নাম, নেম অফ পার্সন, প্লেস, এগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত ডেফিনেট আর্টিকেল ইউজ করি না। কিন্তু যখন বলবো হি ইজ দ্য শেক্সপিয়ার অফ দ্য ক্লাস, তখন কিন্তু শেক্সপিয়ারের কোয়ালিটির সঙ্গে তার তুলনা করা হচ্ছে। তখন এখানে শেক্সপিয়ার কিন্তু কোনো প্রপার নাউন নয়। হিয়ার শেক্সপিয়ার ইজ আ কমন নাউন। ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমার ফর্ম চেঞ্জ করতে বলতে পারে, যে একটা নাউনকে অন্য নাউন হিসেবে ইউজ করে দেখেন। তো এই একটা প্রশ্ন আমি বললাম, এটা মনে রাখবে। সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট আর প্রেডিকেট, এগুলোর মধ্যে ডিফারেন্স কি? এটা তোমায় জিজ্ঞেস করতে পারে যে সাবজেক্ট প্রেডিকেট বলতে কি বুঝি, সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে আমরা কি বুঝি, বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা যে বলি, মানে তোমাকে জিজ্ঞেস করি যে অবজেক্ট আর প্রেডিকেটের মধ্যে ডিফারেন্স কি। অনেক সময় আমরা এটা গুলিয়ে ফেলি। প্রেডিকেট মানে কি? সাবজেক্ট সম্বন্ধে যেটা বলা হচ্ছে। অবজেক্টের সঙ্গে কিন্তু সাবজেক্টের কোনো সম্পর্ক নেই। মানে প্রেডিকেট অ্যাকচুয়ালি ভার্ব থেকে শুরু হচ্ছে। যেমন আমি যদি বলি হি গেভ মি আ পেন, তাহলে এখানে কিন্তু হি গেভ মি আ পেন, এখানে প্রেডিকেট কোনটা? একদম গেভ থেকে পেন পর্যন্ত পুরোটাই প্রেডিকেট, কিন্তু পুরোটা অবজেক্ট নয়। অবজেক্ট আমরা কাকে বলবো? ভার্বকে হোয়াট আর হুম, মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা বলবো অবজেক্ট। যেমন হি গেভ মি আ পেন, তাহলে হি গেভ হুম, মি আনসার পাচ্ছি, তাহলে হুম একটা অবজেক্ট, আর গেভ হোয়াট, আ পেন, এটা একটা অবজেক্ট। আচ্ছা, এখানে দেখো দুটো অবজেক্ট পাওয়া গেল, তাহলে এই দুটো অবজেক্টের আবার নাম আছে। একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। এবার এখানে আমাদের অনেক সময় ভুল হয়, আমরা ডাইরেক্ট অবজেক্ট ভাবি প্রথমে বসছে, ইনডাইরেক্ট পরে। এটা নয়, কিন্তু সাধারণত ডাইরেক্ট অবজেক্ট আমরা পরে বসাই, ইনডাইরেক্ট আগে বসাই। এবার এটা আমরা মনে রাখবো কি করে? যদি আমরা ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাই, সেটা ডাইরেক্ট অবজেক্ট, আর যদি হুম দিয়ে প্রশ্ন করে উত্তর পাই, সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? যেমন এখানে পেন হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এবার অনেক সময় আমরা ইনডাইরেক্ট অবজেক্টকে ডাইরেক্ট অবজেক্টের পরেও বসাতে পারি। তখন কি করতে হবে? আমাদের একটা প্রিপোজিশনের ইউজ করতে হবে। যেমন হি গেভ আ পেন টু মি। দেখো এখানে পেনটা কিন্তু আমরা আগে দিয়ে দিলাম, ডাইরেক্ট অবজেক্টকে আগে দিয়ে মিটাকে পরে দিলাম। তখন কি হয়ে গেল? দেখো মি এর আগে একটা টু দিতে হলো। ক্লিয়ার? এটা মাথায় রাখবে। এবার তোমাকে বলল যে এই হি গেভ মি আ পেন, এটাকে প্যাসিভ করুন। তখন আমরা কি বলতে পারি? যে আই ওয়াজ গিভেন আ পেন বাই হিম, বা আ পেন ওয়াজ গিভেন টু মি বাই হিম, দুটোই হতে পারে। তখন এবার একটা এখানে প্রশ্ন হবে যে এখানে যখন আমরা প্যাসিভ করছি, যখন পেনটাকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করলাম, তখন মিটা কিন্তু অবজেক্ট হিসেবেই পড়ে থাকছে। আবার যখন মিটাকে সাবজেক্ট হিসেবে ইউজ করছি, তখন পেনটা অবজেক্ট হিসেবে পড়ে থাকছে। এই যে পড়ে থাকা অবজেক্টটার আবার একটা নাম আছে। এটাকে কি বলে? এটাকে বলে রিটেইনড অবজেক্ট। ঠিক আছে? আই রিপিট, রিটেইনড অবজেক্ট। রিটেইনড অবজেক্ট মানে হচ্ছে যখন কোনো সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে ভার্বের, তখন সেই দুটো অবজেক্টের মুখে আমরা একসঙ্গে সাবজেক্ট বানাতে পারি না প্যাসিভ করার সময়। আমাকে যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। তার মানে একটা অবজেক্টের জায়গাতেই পড়ে থাকছে। এই পড়ে থাকা অবজেক্টটাকে আমরা বলি রিটেইনড অবজেক্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার অবজেক্ট তো হলে এটা আমাদের ভার্বের। এবার প্রিপোজিশনেরও কিন্তু অবজেক্ট থাকে, যাকে আমরা প্রিপোজিশনাল অবজেক্ট বলি। মানে প্রিপোজিশনের পরে যে নাউনটা বসে, সেটাকেই আমরা প্রিপোজিশনের অবজেক্ট বলি। ঠিক আছে? যেমন ধরো দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাহলে এই যে টেবিলটা কার? প্রিপোজিশনের অবজেক্ট। এখানে কিন্তু কোনো ভার্বের অবজেক্ট নেই, এটা প্রিপোজিশনের অবজেক্ট। তার মানে অবজেক্ট আমরা ভার্বেরও পাই, আবার প্রিপোজিশনেরও পাই। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আসবো আমরা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট মানে হচ্ছে যেটা একটা সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্টকে কমপ্লিট করে, একটা ইনফরমেশন দেয়। যেমন হি ইজ আ ডক্টর, তাহলে দেখো হি ইজ আ ডক্টর, আর ডক্টর কিন্তু অবজেক্ট নয়, অথচ আর ডক্টর যদি না দিই, সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না, মানে সাবজেক্টের সম্বন্ধে একটা ইনফরমেশন দিচ্ছে। তাহলে যেহেতু সাবজেক্টের মিনিংটাকে কমপ্লিট করছে, তাই এটাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। আবার হি মেড মি লাফ, এখানে লাফটা কি করছে? দেখো মিটাকে কমপ্লিট করছে, তাহলে মি অবজেক্ট, তাহলে লাফটাকে আমরা বলছি অবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে? এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট আর তোমার প্রেডিকেট, এই চারটে কিন্তু আলাদা আলাদা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট আসছে তোমার ধরো পজিটিভ ভার্ব কাকে বলে। পজিটিভ ভার্ব কোনগুলো? যেমন ধরো হ্যাভ, মেক, গেট, এগুলোকে আমরা পজিটিভ ভার্ব বলি। একটা এক্সাম্পল দিতে বলতে আমি একটু আগেই বললাম যে হি মেড মি লাভ, এগুলোকে আমরা পজিটিভ ভার্ব বলবো। আচ্ছা, লিঙ্কিং ভার্বটা আমরা আগের দিনই বলেছিলাম। হ্যাঁ,
আর লিঙ্কিং ভার্ব, কিউপুলেটিভ ভার্ব, এগুলো দুটো একই টার্ম। যেমন ধরো আমরা নমিনেটিভ কেস আর তোমার কেস অফ অ্যাড্রেস, বা সাবজেক্টিভ কেস, তো এগুলো একই কিন্তু, মানে যেই নমিনেটিভ কেস সেই কিন্তু সাবজেক্টিভ কেস, যে অ্যাডজেক্টিভ ক্লজ সেই রিলেটিভ ক্লজ। তো অনেক সময় কিন্তু তোমাকে একটুখানি বাজিয়ে দেখার জন্য আর কি প্রশ্ন করতেই পারে যে রিলেটিভ ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে ডিফারেন্স কি। দুটো কিন্তু একই জিনিস, টার্মগুলো শুধু আলাদা আলাদা। যেমন দেখবে নেসফিল্ডের বই পড়লে তোমরা দেখবে পজিটিভ কেসটাকে আবার জেনেটিভ কেসও বলা হয়, ঠিক আছে? পজিটিভ কেস, জেনেটিভ কেস, অবজেক্টিভ কেস, অ্যাকিউজিটিভ কেস, কিন্তু এখানে ওই দুটো ব্যাপার একই, যেই পজিটিভ সেই জেনেটিভ, ঠিক আছে? অল্টারনেটিভ টার্ম আর কি এগুলো। আচ্ছা, এটা তো হলো। নেক্সট আসছে দেখো, খুব ইম্পর্টেন্ট এটা, নমিনেটিভ অ্যাবসলিউট। এইটা অনেকেরই কিন্তু গোলায়। নমিনেটিভ অ্যাবসলিউট ব্যাপারটা কি? দেখো, নমিনেটিভ এসছে নেম থেকে, মানে নাউন থেকে, আর অ্যাবসলিউট মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, যেখানে নাউনটা বা নাউনের সাবস্টিটিউট কি প্রোনাউন, এই দুটো যখন ইন্ডিপেন্ডেন্ট থাকে। যেমন ধরো বললাম দ্য সান হ্যাভিং রিজন, দ্য ফগ ডিসপার্সড। তো এখানে দ্য সান হ্যাভিং রিজন, দেখো এই যে হ্যাভিং রিজন, এটা একটা তো পার্টিসিপল। তো এখানে একটা ফ্রেজ, জেনারেলি ফ্রেজের আলাদা তো কোনো সাবজেক্ট থাকবে না, কিন্তু এখানে দেখো এই ফ্রেজটার একটা আলাদা সাবজেক্ট আছে, দ্য সান, নাহলে সেন্টেন্সের মানেটা পাল্টে যাবে। যেমন আমি যদি একটা এরকম এক্সাম্পল দিই যে হ্যাভিং ব্রোকেন ডাউন, দ্য ড্রাইভার সেন্ড দ্য কার টু দ্য গ্যারাজ। হ্যাভিং ব্রোকেন ডাউন, পার্টিসিপেলের ইউজ হচ্ছে, হ্যাভিং ব্রোকেন ডাউন দ্য ড্রাইভার। মনে হচ্ছে যেন দেখো ড্রাইভারটাই ভেঙে গেছে, কিন্তু এখানে কে ভাঙছে? গাড়িটা। তার মানে এই যে হ্যাভিং ব্রোকেন ডাউন, এটা একটা কিন্তু তোমার অ্যাবসলিউট বা ইন্ডিপেন্ডেন্ট পার্ট, এর সঙ্গে ড্রাইভারের সম্পর্ক নেই। তাহলে এর সাবজেক্ট কোনটা? দ্য কার। তাহলে তোমায় কিন্তু এখানে দ্য কার হ্যাভিং ব্রোকেন ডাউন লিখতে হবে, নাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তো এইটা কি আমরা বলছি তোমার নমিনেটিভ অ্যাবসলিউট। এটা কিন্তু একটুখানি মনে রাখবে। আরো অনেক এক্সাম্পল আছে, তোমরা একটু চ্যাপ্টারটা দেখে নেবে, সবগুলো বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আচ্ছা, এই টার্মটা নমিনেটিভ অ্যাবসলিউটের ব্যাপারটা একটু জানবে, মনে রাখবে। আচ্ছা, এবার একটা হচ্ছে দেখো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, খুব ইম্পর্টেন্ট। অ্যাডজেক্টিভকে আমরা নাউন প্রোনাউনের আগে বসেও সেই নাউন প্রোনাউনটাকে ডিসক্রাইব করতে পারি, আবার নাউন প্রোনাউনের পরে বসেও সেই নাউন প্রোনাউনটাকে ডিসক্রাইব করতে পারি। অ্যাডজেক্টিভ বেসিক্যালি একটা ডেসক্রাইবিং ওয়ার্ড। যেমন ধরো দ্য টি ইজ হট, দ্য টি ইজ হট, তাহলে হটটা দেখো টিটাকে কোয়ালিফাই করছে পরে বসে। আবার আমি যদি বলি যে আই লাইক টু ড্রিঙ্ক বা আই লাইক টু টেক হট টি, তাহলে হট দেখো টিটাকে কোয়ালিফাই করছে আগে বসছে। তো যখন কোনো অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে নাউনকে কোয়ালিফাই করে, তখন সেটাকে আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলি। আর সরি, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলি, সরি, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলবো। আর যখন নাউনের পরে বসে নাউনকে কোয়ালিফাই করবো, তখন সেটাকে আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলবো। এটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ আর প্রেডিকেটিভের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে? এইবার এটাকে আমরা কিভাবে মনে রাখবো? সহজে আমরা মনে রাখতে পারি যে অ্যাট্রিবিউটিভ মানে আগে বসছে, তাহলে অ্যাট্রিবিউটিভ শুরু হচ্ছে কি দিয়ে? এ দিয়ে, তাহলে এ মানে আগে। আর প্রেডিকেটিভ শুরু হচ্ছে পি দিয়ে, পি মানে পরে। তাহলে এ হচ্ছে অ্যাট্রিবিউটিভ আগে বসবে, পি মানে প্রেডিকেটিভ পরে বসবে। এইভাবে আমরা শর্টে মনে রাখতে পারি। অনেক সময় তোমরা জিজ্ঞেস করতে পারেন যে স্টুডেন্টদের এটা সহজে আপনি কিভাবে বুঝাবেন, ঠিক আছে? তো ডেমো তুমি তো তোমার মতো করে দিলে, স্পেশালি যারা গ্রামার থেকে ডেমো দেবে, ডেমো হওয়ার পর কিন্তু তোমাকে ওই ডেমো থেকে অনেক রকম প্রশ্ন করতে পারেন, যদি সময় থাকে। যদিও প্রচুর ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবে, তো মনে হয় না খুব বেশি সময় তোমাদের দেওয়া হবে। তবুও যদি মনে হয় কোনো ক্যান্ডিডেট ভালো বলছে, বা ইন্টারভিউয়ারদের মনে হলে একটুখানি সময় নিন তাদের ইন্টারভিউ বা ডেমো নিই, তখন কিন্তু এই প্রশ্নগুলো করতে পারে। আর করুক বা না করুক, তোমার যদি এগুলো জানা থাকে, তোমার কিন্তু ইন্টারভিউতে কনফিডেন্স থাকবে যে হ্যাঁ, আমি ইন্টারভিউটা ভালো দিতে পারবো, আমার প্রিপারেশনটা ভালো আছে। তো এইগুলো একটু ভালো করে জেনে যাবে। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন আসবে তোমার, নিড নট, ডেয়ার নট। নিড নট, ডেয়ার নট, এরা কিন্তু নিড আর ডেয়ার ডাবল ক্যারেক্টার প্লে করে। এরা অনেক সময় রেগুলার ভার্বেরও কাজ করে, আবার অনেক সময় তোমার মডেল অক্সিলারিরও কাজ করে। তাই এদেরকে বলা হয় সেমি মডেলস। তোমাকে জিজ্ঞেস করতে পারি যে নিড আর ডেয়ার, এদেরকে আমরা সেমি মডেলস কেন বলি, বা এদেরকে অ্যাজ আ মডেল অক্সিলারি কিভাবে আমরা ইউজ করতে পারি। সবসময় মনে রাখবেন, নিডের পর যদি নট আর ডেয়ারের পর যদি নট থাকে, নিড নট, ডেয়ার নট, এরা সবসময় মডেল অক্সিলারি কাজ করে, এদেরকে বলা হয় সেমি মডেলস।
তাই এদের যখন এদের পর নট থাকে তখন আমরা কখনো এদের ফর্ম চেঞ্জ করতে পারি না। আমি কখনো হি নিডস নট বা হি নিডেড নট বলতে পারবো না, আমায় কিন্তু নিড নটই বলতে হবে, কারণ মডেলের আমরা এইভাবে ফর্ম চেঞ্জ করতে পারবো না। বা নিড বা ডেয়ার দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তখন কিন্তু আমরা সেটাকে মডাল অক্সিলারি বলবো। যেমন ডেয়ার হি ডু ইট, ডেয়ার হি ডু ইট, ডেয়ার সি নয় কিন্তু, ঠিক আছে? তখন এরা দুজন কি হয়ে গেল? মডাল অক্সিলারি। কিন্তু যদি আমরা বলি হি ডেয়ার্স টু ডু ইট, হি নিডস টু ডু ইট, পজিটিভ সেন্টেন্স ইউজ হচ্ছে পরে, তখন এগুলো কিন্তু রেগুলার ভার্ব, ঠিক আছে? তাহলে নিড নট আর ডেয়ার নট এদেরকে আমরা সেমি মডালস বলবো। কেন বলবো আমি তোমাদের বলে দিলাম, এরা অর্ধেকটা মডাল অর্ধেকটা মেন ভার্ব, তাই এদেরকে আমরা সেমি মডালস বলি। আচ্ছা, নেক্সট রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন। প্রায় আমাদের গুলিয়ে যায়, দুটোই একই দেখতে, মানে যমজ ভাইয়ের মতো আর কি, দুটোতেই সেলফ থাকে, মাই সেলফ, দেম সেলভস, হিমসেলফ। কিন্তু কখন এরা রিফ্লেক্সিভ হয়, কখন এরা এমফ্যাটিক হয়? রিফ্লেক্সিভ মানে সবসময় মনে রাখতে হবে এরা ভার্বের পরে বসবে বা কোনো প্রিপোজিশনের পরে বসে। যেমন হি এনজয়েড হিমসেলফ, এটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু এমফ্যাটিক প্রোনাউন হচ্ছে কি, যখন এরা সাবজেক্টের পরে বা অবজেক্টের পরে বসে তখন এদেরকে আমরা এমফ্যাটিক প্রোনাউন বলি। যেমন আই শ্যাল ডু ইট মাইসেলফ, এটা কিন্তু এই যে ডু ইট অবজেক্ট, অবজেক্টের পর সেলফ বসছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এমফ্যাটিক প্রোনাউন, ঠিক আছে? তাহলে ভার্বের পর বা প্রিপোজিশনের পর যদি সেলফ ওয়ার্ড বসে তখন এটাকে আমরা রিফ্লেক্টিভ প্রোনাউন বলবো। আর যদি তোমার অবজেক্টের পর বা সাবজেক্টের পর বসে তখন সেটাকে আমরা বলবো কি? এমফ্যাটিক প্রোনাউন। যেমন হি হিমসেলফ কমিটেড দ্য ক্রাইম, সে নিজেই কাজটা করেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এটাকে এমফ্যাটিক প্রোনাউন বলবো। তো এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আমাদের মনে রাখতে হবে। অনেক সময় এরকমও প্রশ্ন করে যে এই যে আমরা বলি ইন্টারভিউতে মাই সেলফ ইজ অমুক, মাই সেলফ ইজ তমুক, কথাটা কি ঠিক? কেন ঠিক নয়? বা ঠিক হলে কেন ঠিক? সবসময় মনে রাখতে হবে সেলফ ওয়ার্ড দিয়ে কখনো সেন্টেন্স শুরু হতে পারে না, বিকজ আ সেলফ ওয়ার্ড ক্যান নেভার বি ইউজড অ্যাজ আ সাবজেক্ট অফ আ সেন্টেন্স। সেন্টেন্সের সাবজেক্ট কখনো হতে পারে না রিফ্লেক্সিভ প্রোনাউন। তাই সবসময় আমাকে সেলফটাকে পরে বসাতে হবে। যে সাবজেক্টটা আমরা ইউজ করছি নাউন প্রোনাউন, তার রেসপেক্টে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবো পরে, আগে নয়। মাই সেলফ কখনো আগে বসবে না, আই মাই সেলফ বলতে পারি। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখতে অনেক সময় জিজ্ঞেস করে, বা আমরা অনেক সময় ইন্ট্রো দিতে গিয়েও আমরা মাই সেলফ বলে নিজের নামটা বললে এরকম বলবে না, মাই নেম ইজ বা আই এম এরকম বলবে, ঠিক আছে? আচ্ছা, টু এর ইউজ খুব ইম্পর্টেন্ট। টু আমরা যখন ইউজ করব তখন সবসময় মনে রাখবে যে টু এর ক্ষেত্রে যেটা হচ্ছে টি ডাবল এর ইউজটা অনেক সময় মানে অলসোর ইউজ হয়, আর যখন টু অলসো হিসেবে ইউজ হবে তখন টুটা শেষে বসে। তোমাকে একটা এরকম মজার প্রশ্ন করতে পারে যে আচ্ছা বলুন আই লাভ ইউ যদি বলি, আপনি তার রিপ্লাই কি দেবেন বা তুমি তার রিপ্লাই কি দেবে? আমরা সঙ্গে সঙ্গে বললাম আই লাভ ইউ টু, কথা কিন্তু ঠিক হবে না। কেন? কারণ আই লাভ ইউ টু মানে হচ্ছে আই লাভ ইউ টু, মানে আমি তোমাকেও ভালোবাসি, তার মানে আমি অন্য কাউকেও ভালোবাসি, তার সঙ্গে তোমাকেও ভালোবাসি। আবার যদি বলি আই টু লাভ ইউ, এর মানে হচ্ছে আমিও তোমাকে ভালোবাসি, আমিও মানে হচ্ছে তোমাকে অন্য কেউ ভালোবাসে, সঙ্গে আমিও ভালোবাসি। তো এটাকে আমরা কিভাবে লিখবো? সো ডু আই। আই লাভ ইউ যখন বলবে তখন তার রিপ্লাই আমরা কি দেবো? সো ডু আই। ক্লিয়ার? আমি ছোট ছোট অনেক শর্টস বানাচ্ছি, তোমরা একটু শর্টসগুলোকেও দেখবে, তাহলে দেখবে তোমাদের এই প্রবলেমগুলো অনেকটাই ক্লিয়ার। আমি চেষ্টা করছি শর্টসের মধ্যে দিয়ে কিছু কনসেপ্ট ক্লিয়ার করা, শর্টসগুলো তোমরা একটু রেগুলার দেখতে থাকবে। আচ্ছা, নেক্সট আসছি আমরা রিফ্লেক্সিভ হলো প্রিপোজিশন থেকে। প্রিপোজিশন তো একটা ভাস্ট চ্যাপ্টার, কোনো মানে এর সিলেবাস নেই, হিউজ একটা চ্যাপ্টার। তো এখানে অনেক রকম প্রশ্ন হতে পারে। ওভার অ্যাবভের মধ্যে ডিফারেন্স কি, ইন ইনটুর মধ্যে ডিফারেন্স কি, এগুলো তো মোটামুটি তোমরা জানো। এবার এখানে ধরো এরকম একটা প্রশ্ন করতে পারে মেড অফ আর মেড ফ্রম এর মধ্যে ডিফারেন্স কি? কখন আমরা মেড অফ ইউজ করব, কখন মেড ফ্রম ইউজ করব? তাহলে মেড অফ আমরা কখন ইউজ করি? মেড অফ হচ্ছে ফিজিক্যাল চেঞ্জের ক্ষেত্রে, আর মেড ফ্রম হচ্ছে কেমিক্যাল চেঞ্জের ক্ষেত্রে। যেমন দ্য চেয়ার ইজ মেড অফ উড, ফ্রম নয় কিন্তু, এটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ, কারণ উডটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি চেয়ারটা তৈরি হওয়ার পরও। কিন্তু ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস, দেখো আমরা কিন্তু তখন আর ওয়াইন তৈরি হওয়ার পরে আমরা গ্রেপসটাকে আর আইডেন্টিফাই করতে পারছি না, কেমিক্যাল চেঞ্জ। তো কেমিক্যাল চেঞ্জে মেড ফ্রম, আর ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে মেড অফ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আমরা ডাব্লিউবিসিএস অনেকবার এই প্রশ্নটা এসছে যে হোয়াটস দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ।
এটা আমরা মোটামুটি সবাই আনসারটা মুখস্থ করে নিয়েছি, হোয়াটস দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। তো এবার তোমাকে প্রশ্ন যদি করেন যে আচ্ছা বলুন তো, এই যে আপনি বললেন বাই ইয়োর ওয়াচ, এই বাই কথাটার মানে কি? এখানে বাই বলতে তো সাধারণত আমরা দ্বারা দিয়ে বোঝাই, মিনস বোঝাই। তো এখানে বাই বলতে কি বোঝাচ্ছে? বাই ইয়োর ওয়াচে বাই মানেটা কি? এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আনসারটা জানছি, কিন্তু অ্যাকচুয়াল বাই কি সেন্সে ইউজ হচ্ছে? এখানে বাই মানে হচ্ছে অ্যাকর্ডিং টু, মনে রাখবে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ মানে এখানে অ্যাকর্ডিং টু ইয়োর ওয়াচ। ওকে, আচ্ছা। হ্যাঁ, প্রিপোজিশন থেকে আর একটা প্রশ্ন আসতে পারে তোমার, ডিসগাইজ প্রিপোজিশন। ডিসগাইজ প্রিপোজিশন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে এই যে 11 o'clock আমরা বলছি, তো এই ও কথাটার মানে কি? বা হি গোজ আ হান্টিং, এখানে এ কথাটার মানে কি? গোজ অন আ হান্টিং 11 অফ দ্য ক্লক। তো এই যে লুকিয়ে থাকা ও এর ছদ্মবেশে অফ লুকিয়ে আছে বা এর ছদ্মবেশে অন লুকিয়ে আছে, এইগুলোকে বলা হচ্ছে তোমার ডিসগাইজ প্রিপোজিশন বা ছদ্মবেশী প্রিপোজিশন। তো এইটা কিন্তু একটু দেখে যাবে ডিসগাইজ প্রিপোজিশনটা। এই টার্মগুলো থেকে প্রশ্ন আসে খুব। আচ্ছা, আর একটা প্রশ্ন, এটা অনেকেই হয়তো জানো, তবু আমি একটুখানি বলে দিচ্ছি। বিটুইন আর অ্যামাং এর মধ্যে ডিফারেন্স, বিটুইন আর অ্যামাং, এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স আমরা সবাই জানি। বিটুইন হচ্ছে দুজনের মধ্যে হলে, অ্যামাং হচ্ছে দুইয়ের বেশি হলে। এবার তোমাকে যদি বলে যে তাহলে বলুন, হি লিভস ড্যাশ দ্য উডস, রিভার্স অ্যান্ড মাউন্টেন্স, তখন আমরা কি বসাবো? অ্যামাং না বিটুইন? তখন কিন্তু অ্যামাং হবে না, তখন বিটুইন হবে। মনে রাখবে, বিটুইন মানেই যে সবসময় দুজনের মধ্যে নয়, কিন্তু যদি ওগুলো ডিস্টিংগুইশড থাকে, মানে দুটো যে সেপারেটলি মেনশন করা থাকে, তখন দুইয়ের বেশি হলেও আমরা বিটুইন বলবো। এখান থেকে উডস, ফরেস্ট মানে মাউন্টেন, রিভার, তিনটে কিন্তু আলাদাভাবে ইউজ হচ্ছে, তখন কিন্তু এখানে আমরা অ্যামাং দেবো না, বিটুইন দেবো। কিন্তু আমি যদি বলি হি ইজ স্ট্যান্ডিং অ্যামাং হিজ ফ্রেন্ডস, তখন দেখো কে কে আছে সেগুলো বলা নেই, তখন কিন্তু আমরা অ্যামাং দিচ্ছি। কিন্তু যেই নাম বলে দেবে, রাম, শ্যাম, যদু, এরকম নাম বলে দেবে, তখন আবার বিটুইন হয়ে যাবে। তাহলে বিটুইন আর অ্যামাং এর মধ্যে কিন্তু এটা ডিফারেন্স। ঠিক আছে, ইচ আদার, ওয়ান অ্যানাদারের মধ্যে ডিফারেন্স কি জিজ্ঞেস করতে পারে, যে দুজনের মধ্যে হলে ইচ আদার, দুইয়ের বেশি হলে ওয়ান অ্যানাদার। তো এই প্রশ্নগুলো আমরা কিন্তু একটু দেখে যাব। সুপারফ্লুয়াস এক্সপ্রেশন তোমাকে জিজ্ঞেস করতে পারে, যেমন ফাইনাল কনক্লুশন। সুপারফ্লুয়াস এক্সপ্রেশন বলতে আপনি কি বোঝেন? যেমন দুটো একই অর্থের শব্দ যখন মানে একসঙ্গে বসে যাবে, রিডান্ডেন্স হয়ে গেল, তখন সেটাকে আমরা সুপারফ্লুয়াস এক্সপ্রেশন বলি। যেমন ফাইনাল আবার কনক্লুশন, দুটো সিমিলার মিনিং, তাহলে হয় বলবো ফাইনাল ডিসিশন, না হলে আমরা শুধুমাত্র কনক্লুশন বলবো। বা পাস্ট রেকর্ডস, তো দুটো একই রকম মানে হয়ে যাচ্ছে। ট্রু ফ্যাক্ট, তাহলে ট্রু ফ্যাক্ট ইজ অলওয়েজ ট্রু, তাহলে আমরা কখনো ট্রু ফ্যাক্ট বলতে পারি না, হ্যাঁ, শুধু ফ্যাক্ট বলবো। বা আদার অল্টারনেটিভ, আদার আবার অল্টারনেটিভ, পাশাপাশি এরকম করে বসবে না, দুটো সুপারফ্লুয়াস এক্সপ্রেশন, তো এইগুলোকে আমরা সুপারফ্লুয়াস এক্সপ্রেশন বলি। স্ল্যাং কাকে বলে এটা আসতে পারে, কারণ স্ল্যাং মানে অনেকের মনে হয় যে খিস্তি গালাগালি, ব্যাপারটা এরকম নয়। স্ল্যাং মানে হচ্ছে কোনো পার্টিকুলার গ্রুপ অফ পিপল যখন একটা ওয়ার্ডকে তাদের মতো করে ইউজ করে, সেটাকে আমরা স্ল্যাং। এই যে আমরা কুল, চিল, গাইড, এই যে ওয়ার্ডগুলো ইউজ করি, গাইজ, এগুলো কিন্তু সব স্ল্যাং, কারণ এগুলোর মিনিং কিন্তু সব জায়গায় সমান নয়। তো এইগুলোকে আমরা স্ল্যাং বলে থাকি। তো এই ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু তোমরা একটুখানি দেখে যাবে। আরো অনেক প্রশ্ন আছে, আমি সময় পেলে আরো একটা ভিডিও বানাবো। আর একটা যেটা আমি তোমাদের একটু আগেই বললাম, যে শর্টস এর মধ্যে দিয়ে আমি কিছু ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, তোমরা পারলেই শর্টস গুলো একটু রেগুলার দেখো, কারণ প্রত্যেকদিন এতটা ভিডিও বানানো হয়তো সম্ভব হবে না। তো শর্টস আমি অল্প সময়ের মধ্যে 1 মিনিট 2 মিনিটের মধ্যে ছোট ছোট কনসেপ্ট নিয়ে আমি বানাচ্ছি। তো এই সিরিজটা যেটা শুরু করেছে, এটা তোমরা একটু দেখবে, তাহলে তোমাদেরও লাভ হবে। ঠিক আছে, তো আজকের জন্য এই কটা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করলাম, তোমরা এগুলো একটু দেখে নিও। আর নেক্সট ক্লাসে আমি দেখছি তোমরা অনেকে ডেমো চাইছো, আমি সময় পেলে একটা ডেমো বানাবো। আর যেগুলো রিকোয়ারমেন্ট আছে তোমরা পাঠাবে, আমি প্রত্যেকের কমেন্ট দেখছি, রিপ্লাই হয়তো দিতে পারি না সময় মতো, কিন্তু আমি প্রত্যেকের কমেন্ট দেখছি। তো আমি চেষ্টা করছি যতগুলো ভিডিও বানানো যায়। ঠিক আছে, তো এগুলো আপাতত পড়ো, নেক্সট ক্লাসে আরো নতুন কিছু টপিক নিয়ে ডিসকাস করা হবে।